বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় থাকছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতার আলোচনা। আজকের কবিতা রানার। এই রানার কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। এই সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে প্রথমে একটু জানা দরকার। সুকান্ত ভট্টাচার্য খুব বেশি দিন লেখেননি এবং খুব বেশি পরিসরেরও তিনি লিখেননি, কিন্তু সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যে একটি বিখ্যাত নাম। তিনি বাংলা সাহিত্যের একটি স্থান জুড়ে রয়েছেন, তার একটা সুনাম রয়েছে। তিনি অন্যায়ের বিরুদ্ধে তার লেখনী সবসময় লিখে গেছেন এবং কি তিনি এই পৃথিবীকে একটি বাসযোগ্য করে গড়ে তোলার জন্য তার কলমের মাধ্যমে তিনি সবসময় লিখে গেছেন। তো প্রথমেই সুকান্ত ভট্টাচার্যের কবি পরিচিতি সম্পর্কে আমরা জানব। প্রথমেই কবি পরিচিতি। সুকান্ত ভট্টাচার্য 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে। এছাড়া সামাজিক অনাচার ও বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে। তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার কাব্য ছাড়পত্র, উল্লেখযোগ্য ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল। তো সব থেকে তার যেটা বিখ্যাত লেখা সেটা হচ্ছে হরতাল, আর তার প্রথম লেখা হচ্ছে ছাড়পত্র। 29শে বৈশাখ 1354 বঙ্গাব্দে মাত্র 21 বছর বয়সে, দেখো এখানে মাত্র 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন। অর্থাৎ 21 বছর বয়সে মাত্র সে কিশোর থেকে যুবকে পদার্পণ করেছেন, সেই সময় সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন। তো সুকান্ত ভট্টাচার্য এই অল্প বয়সে মধ্যে যে অল্প কয়েকদিনের মধ্যে যে কয়টি গ্রন্থ তিনি রচনা করে গেছেন তা বাংলা সাহিত্যে এক স্থান জুড়ে রয়েছে, দখল করে রয়েছে, যেটা আমরা বিভিন্ন শ্রেণীতে তার লেখাগুলো পড়ি। তো এখন কবি পরিচিতি পড়া হলো। আমরা কবিতা সম্পর্কে আমি কবিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রত্যেকটা লাইন বাই লাইন আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আসলে এই যে রানার, এই রানারটা আসলে কী জিনিস। রানারটা যদি আমরা খেয়াল করি যে রানার শব্দের অর্থ, রানার একটা ইংরেজি শব্দ। রানার শব্দের অর্থ আমরা জানি যে যিনি দৌড়ান, অর্থাৎ যিনি সবসময় দৌড়াতে থাকেন তাকে রানার বলা হয়। কিন্তু এখানে কবি একটি বিশেষ অর্থে রানার শব্দটি ব্যবহার করেছেন। সেই শব্দটা বর্তমান সময়ে রানার শব্দটা তেমন একটা পরিচিত নয়, কিন্তু আজ থেকে যদি 15 বছর 20 বছর আগে আমরা চলে যাই তাহলে দেখতে পাবো যে রানারের কি একটা ভূমিকা ছিল। বর্তমান সময়ে যদিও খুব বেশি একটা প্রয়োজন হয় না, সরকারি চাকরিজীবী যদি সরকারি চাকরির ক্ষেত্রে কোনো এটি আসে, কাম আসে, এছাড়া আসলে রানারের তেমন একটা আমরা প্রয়োগ করে থাকি না। তারপরেও রানারের ভূমিকা কিন্তু এখনও রয়ে গেছে। রানার শব্দের অর্থ যেটা সেটা হচ্ছে ডাক হর করা, অর্থাৎ আমরা যেটাকে ছোট কালে যেটা নাম শুনতাম যে ডাক পিয়ন, এই ডাক পিয়ন অর্থাৎ পিয়ন, এই ডাক হর করা হচ্ছে একটা পদ যারা সবসময় খবর আনা নেওয়ার কাজে নিয়োজিত, চিঠি বিলি করার কাজে নিয়োজিত। এরকম একটা চরিত্র হচ্ছে
রানার। তো এখানে রানার একটা সাধারণ চরিত্র হলেও কিন্তু আমরা এখানে এই কবিতার মধ্যে দেখি এই রানারকে দ্বারা কবি যেটা বোঝাতে চেয়েছেন যে আসলে দায়িত্ব একটা কী জিনিস। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যেভাবে তার দায়িত্বটা পালন করেন, যদি প্রত্যেকটা মানুষ সেরকমভাবে নিজ নিজ অবস্থানে তার দায়িত্বটা পালন করত, তাহলে আহ, অবশ্যই আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, দেশ তথা সব স্থানে আসলে কোনো প্রকারের দুর্নীতি, ঘুষ বা বিভিন্ন ধরনের কোনো কিছুই আসলে আহ, সেই বিস্তার ঘটাতে পারতো না। এই রানার চরিত্রটার মাধ্যমে সুকান্ত ভট্টাচার্য সেটাই আসলে স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন। রানার যেভাবে এখানে দায়িত্বরত, আমরা দেখি রানার আসলে কেমন দায়িত্বরত, কবিতার লাইনগুলোর মাধ্যমে একটু পড়ি। তো প্রথমেই কবি বলেছেন যে রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে, রানার অর্থাৎ এই যে রানার যখন ছুটেছে ঝুমঝুম ঘণ্টা বাজে রাতে, রাতে যখন গভীর রাতে ঘণ্টা বাজে এরকম সময় রানার খবরের বোঝা নিয়ে চলেছে রানার, অর্থাৎ এই ডাকঘর করা চলেছে। রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। রানার আসলে সবসময় অবিরত, সে অনবরত চলতেই থাকে। রানার আসলে কখনো সে বাধা মানার মতো লোক না। রানারের কাজ সে নির্ভয়ে ছুটে চলবে, সে যে চলবে চলবে, অর্থাৎ তার খবর আনা নেওয়ার কাজটা সবসময় অবিরত। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। তার কাজটা কি? রানারের কাজ কি? নতুন খবর আনার। রানারের কারণেই তো কতজন অপেক্ষায় থাকে যে কখন তার একটা সুখবর আসবে, কখন তার একটা সুন্দর খবর আসবে। রানার, রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি বুঝি ফুর হয় হয়, আরো জুড়ে এ রানার দুর্বার দুর্জয়। এখানে প্রথমেই দেখো রানারকে বলেছে খবর আনা তার কাজ, আবার রানার নিষেধ মানে না, সবসময় রাত কি দিন 24 ঘন্টা সে শুধু চলছে তো চলছেই। আবার এখানে সে কোন সময় যে আবার ভোর উঠবে, সকাল হবে তার আগেই সে আরো জোরে চলছে, তারপরটা যেন শেষ হচ্ছে না, তারপরেও সে চলছে চলছেই। এইভাবে রানার দুর্বার দুর্জয়ভাবে সে চলছে। রানাকে কখনো আসলে থামানো যায় না এরকম। আর তাকে দেখো বোঝাই জাহাজ বলে আখ্যায়িত করেছেন কবি। জাহাজের মধ্যে যেমন মাল থাকে, অনেক মাল থাকে, এরকম রানার যেন জাহাজের মতো, সে জাহাজের মতো যেন ছুটে চলছে তো চলছেই। রানারকে জাহাজের সঙ্গে, বোঝাই জাহাজের সঙ্গে কবি তুলনা করেছেন। আর তার কাছে যে খবরগুলো থাকে দেখো, বোঝা জানা অজানার, তার কাছে আসলে কি আছে সে নিজেও জানে না। চিঠির মধ্যে কি আছে, কোথায় কি আছে, সে আসলে কিছু কিছু অনুমান করতে পারে, আসলে সঠিকভাবে সে নিজেও জানে না, কারণ সেটা তো তার খোলার অধিকার নেই। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ। অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায়, মিটমিট করে চায় কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। দেখো এখানে আবার রানারকে হরিণের সঙ্গে তুলনা করেছে। আমরা যদি বনের মধ্যে সব থেকে ক্ষিপ্র গতির কোনো প্রাণীর নামটা প্রথমেই উচ্চারণ করে থাকি, সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে হরিণ। অর্থাৎ বনের মধ্যে সব থেকে ক্ষিপ্র গতির প্রাণী হচ্ছে হরিণ। সেই হরিণের সঙ্গে রানারকে তুলনা করা করা হয়েছে। আমরা যতটুক সাহিত্যের ভাষায় বা বিভিন্নভাবে বইয়ে পাঠ্যপুস্তকে পড়ে থাকি, সেখানে জানতে পারি যে বাঘের থেকেও ক্ষিপ্র গতিতে হরিণ ছুটতে পারে। কারণ বাঘ যদি যায় 12 হাত পর্যন্ত, তাহলে হরিণ যাবে 12.5 হাত, অর্থাৎ বাঘের থেকে হরিণের গতি আরও বেশি। অর্থাৎ বনের মধ্যে সব থেকে ক্ষিপ্র গতির প্রাণী হচ্ছে হরিণ। অর্থাৎ এখানে রানারকে সেই হরিণের সঙ্গে একটা ক্ষিপ্র গতি সম্পন্ন চরিত্র হিসেবে তুলনা করা হয়েছে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো। এই যে খেয়াল করে এখানে হাতে লণ্ঠন
করে ঠন ঠন। তার হাতের মধ্যে দেখবে একটা লণ্ঠন, মানে তার বাতি আছে যেটা কেরোসিনের বাতি। সেই সাথে তার হাতের মধ্যে একটা লাঠি থাকে। আমরা আগে ডাকঘর করার ছবি দেখলে, পিয়নের দেখলে যে রাত্রে যে শুতে চলে তার হাতে একটা লাঠি, এবং তার সেখানে একটা হারিকেন, অর্থাৎ কেরোসিন দিয়ে জ্বালানোর মতো বাতি, অর্থাৎ যে কোনো ধরনের বাতিকে আসলে লণ্ঠন বলা হয়। তো এই রাতের মধ্যে জোনাকিরা দেয় আলো মা ভই রানার, অর্থাৎ মা ভই রানার যে শব্দটা এখানে উচ্চারণ করেছে, যে রানারকে আবার রানার নিজে নিজে মনে মনে বলতেছে, যে রানারকে যেন রানার বলতেছে মা ভই রানার, ভয় পেও না রানার, অর্থাৎ রানার তুমি ভয় পেও না। সে হাতের মধ্যে কেরোসিনের বাতি নিয়ে এসে লাঠিটাকে ঠুক ঠুক করে চলছে। এখনো রাতের কালো, এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। অর্থাৎ এইভাবে তার জীবনটাকে সে বছরের বছর তার সময়টাকে পিছনে ফেলে কত মানুষের, কত প্রিয়জনের যে খবর সে নিজে পৌঁছে দিয়েছে, তার হিসাব করে শেষ করতে পারবে না। ক্লান্ত শ্বাস শুয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। দেখো এখানে খেয়াল করো, বলেছে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। এই রানারের কই টাকাই বা বেতন? আজ থেকে যদি তুমি আরও 15 বছর 20 বছর আগে কল্পনা করো, তখন দেখবে 200 কি 300 টাকা এই রানার বা ডাক হরকার বেতন ছিল। এখন বর্তমানে যেটা সর্বোচ্চ দেখা যায় যে 8,000 থেকে 8,500 টাকা সর্বোচ্চ, সে বাড়তে বাড়তে খুব বেশি কত হবে 9,000 থেকে 10,000 টাকা। এই অল্প পুঁজিতেই সে রানারের জীবন সচল। তারপরেও যে জীবনের কত সুখ শান্তি, রাত যেটা আরামের সময়, সব কিছুকে সে তুচ্ছ করে সবসময় সামনের দিকে এগিয়েই চলে। এরপরে দেখো পরের অংশটুকু, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। খেয়াল করো, পৃথিবীতে টাকা দিয়ে আসলে সব সুখ আনয়ন করা যায় না। এখানে দেখো তার প্রিয়জনের অবস্থার কথা যেটা কবি বোঝাতে চেয়েছেন, যে অনেক কিছুই আসলে টাকা দিয়ে কেনা যায়। বিদেশে পাড়ি জমিয়ে বা বিলেতে গিয়ে বা বড় বড় কাজ করে, চাকরি করে, যে কোনো জায়গায় গিয়ে, কিন্তু মানুষের একটুকু সুখ যেটা, সেটা কিন্তু আসলে টাকা দিয়ে কেনা যায় না। সেই সুখটা রানার নিজে কি করেছে, নিজে বঞ্চিত হয়েছে। কারণ এখানে তার এই চাকরির কারণে, এখানে তার যে প্রিয়া, অর্থাৎ এখানে যে কথাটা কবি বোঝাতে চেয়েছেন, তার যে সঙ্গী, তার যে স্ত্রী, সেই কথাটাই তিনি এখানে যোগ করেছেন। ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। অর্থাৎ রানারের কাজ তো শুধু খবর আনা নেওয়া করার, মানুষের খবর পৌঁছে দেওয়ার, কিন্তু এদিকে নিজের খবর নেওয়ার মতো তার ফুরসত বা সময়টুকু সে নিজে পায় না। একা একা শয্যায় অভিমানের রাগে বহু বেদনায়, সে অনেক দুঃখে একা একা তার যে প্রিয়জন, তার যে প্রিয় ব্যক্তি রাত জাগে। রানার এ বুঝে টানার দিন কবে শেষ হবে? রানার নিজেকে প্রশ্ন করতেছে, অর্থাৎ এই বোঝা টানার দিনটা কবে রানারের শেষ হবে? মনে হয়, আমার মনে হয় না যে রানারের এই বোঝা টানার দিনটা শেষ কখনো হবে, কখনোই বা হবে না। কারণ দায়িত্বের কারণে সে কখনোই এই দিন শেষ করতে পারবে না, যদি তার মৃত্যু না হয়। অর্থাৎ আমার মনে হয় আমৃত্যু পর্যন্ত এই রানারের এই বোঝা টানার দিনটা থেকেই যাবে। অর্থাৎ এই দিন সে শেষ করতে পারবে না। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া। অর্থাৎ তুমি যত কিছুই করো না কেন, ঘরেতে যদি অভাব থাকে, এই পৃথিবীর যত সৌন্দর্য, যত ফুল, যত ফল, যত কিছুই তোমার সামনে থাক না কেন, তোমার কাছে সব কিছুকে কালো ধোঁয়ায় মনে হবে। এই রানারের অবস্থাও তাই। পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। খেয়াল করো, সে নিজেই কিন্তু টাকা বোঝাই বস্তা নিয়ে সবসময় মানুষের কাছে পৌঁছে দেয়। কত বিদেশি চেক, কত বিদেশি কত কিছু তার এই বস্তার ভিতরেই রয়ে গেছে, চিঠির খামের ভিতরে রয়ে গেছে, কিন্তু নিজে এটাকে ধরার মতো তার কোনো ক্ষমতা নেই। রাত নির্জন পথে কত ভয়, তবু রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রানার
কোন জিনিসটাকে সব থেকে বেশি ভয় পায়? আসলে দস্যু বা শত্রুকে রানার কখনোই ভয় পায় না, এবং কি বিপদ সংকুল পথ দিয়ে যখন অন্ধকারে সে কেরোসিনের বাতি নিয়ে যখন পথ চলে, তখনও সে কোনো কিছুকে ভয় পায় না। কিন্তু এই রানারের একটাই শুধু ভয়, যদি সূর্য ওঠে, অর্থাৎ তাকে শহরে পৌঁছাবার পূর্বেই যদি যদি সূর্যটা ওঠে, এটাকে সে খুবই ভয় পায়। কারণ রানারের কাছে দায়িত্বটাই হচ্ছে তার কাছে প্রথম। কত চিঠি লেখে লোকে, কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও সুখে। এ দুঃখের চিঠি পড়বে না জানে কেউ কোনোদিনও। দেখো, মানুষ কিন্তু কত চিঠি লেখে, স্মৃতি, আবেগে, প্রেমে, সুখে, দুঃখে কত চিঠি লেখে। কিন্তু এই যে রানারের যে দুঃখের চিঠিটা কে পড়বে? কেউ কোনোদিনও হয়তোবা এই রানারের চিঠিটা, রানারের জীবনের কাহিনীটা, এটা হয়তো কেউ পড়বে না। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। তাহলে রানারের এই যে দুঃখ কষ্টটা, সে যে এই দায়িত্বের কারণে যে এই কাজগুলো করতেছে, এত কষ্ট করে করতেছে, মানুষের কত সুখ দুঃখের সংবাদ সে নিজে দিচ্ছে, কিন্তু তার খবর নেওয়ার মতো কোনো লোক নেই। শুধুমাত্র হয়তোবা তার খবরটা জানে কে? এই পথের তৃণ। তৃণ মানে যে ঘাস, পথের যে লতাপাতা, এই তারাই হয়তোবা জানে, কারণ রানার এই পথ দিয়েই ছুটে চলে। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। অর্থাৎ সেই যে ভোরের আকাশ, সেটা হয়তো বা সহানুভূতির চিঠি পাঠাবে। রানার কি হবে এ বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। এই যে রানার যে ছুটে চলে, কোন সময় তার দুপুর হয়, কোন সময় সন্ধ্যা হয়, কোন সময় ভোর হয়, এটা তার আসলে খেয়াল করার সময়ই পায় না। ক্লান্তিতে সব সময় সে ছুটেই চলে, মানুষের খবর নিয়ে আসে। এটা আসলে রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। আবার এখানে আমরা জানি যে আলো আলো আসলে, অর্থাৎ সূর্য যখন উঠে, তখন এই পৃথিবীর সমস্ত কালো দূর হয়ে যায়। কিন্তু এই যে রানারের যে জীবনের যে কষ্ট, জীবনের যে দুঃখ, এটা কি কখনো শেষ হবে? আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল? রানার, গ্রামের রানার, সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। দেখা হবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, নেই আর, ছুটে চলো আরো বেগে, দুর্দম হে রানার। ছুটে চলো আরো বেগে, দুর্দম হে রানার। তো এখানে প্রিয় শিক্ষার্থীরা, এই যে রানারের যে জীবনীটা, এই রানার কবিতার মধ্যে সুকান্ত ভট্টাচার্য খুবই সুনিপুণভাবে, সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আসলে আমরা যদি কল্পনা করে দেখি যে রানার যে এখানে যেভাবে তার দায়িত্বটা পালন করেছে, প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্বটা সেভাবে পালন করত, তাহলে হয়তোবা আমাদের সমাজে তথা রাষ্ট্রে কখনো কোনো সময় কোনো ধরনের সমস্যা আমাদের মাঝে বিরাজ করত না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কবিতাটুকু খুব সুন্দরভাবে সবাই বুঝতে পারবে। সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই সবাইকে দেখার অনুরোধ করে এই পর্যন্তই আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে এই কবিতা থেকে প্রশ্ন সংক্রান্ত এবং কবিতার যে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আবারও দ্বিতীয় ক্লাসে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।